তা আজকে বুঝবো হিউমিডিটি। কি বুঝবো? হিউমিডিটি। হিউমিডিটি, হিউমিডিটি মানে কি? হিউমিডিটি মানে আর্দ্রতা। সোজা বাংলা কথায় আর্দ্রতা মানে আমরা বুঝবো জলীয় বাষ্প। হিউমিডিটি মানে কি? জলীয় বাষ্প। বাষ্প মানেও যদি কেউ না জানো তাহলে আমার কিছু করার নাই। বাষ্প মানে কি? জল গরম হইলে পরে ধোয়ার মতন যেটা উপরে উঠে সেইটাই হচ্ছিল জলীয় বাষ্প। আরো ভালো করে বললে পরে যারা চশমা পরো, চশমা খুলে হ্যাঁ না, হ্যাঁ ওইটা কি? জলীয় বাষ্প। জলীয় বাষ্প মানে কি? বাতাসের মধ্যে জল আছে। জলীয় বাষ্প মানে কি? বাতাসের মধ্যে জল আছে। তারপরে শীতের বেলা মুখ দিয়ে ধোঁয়া বেরোয় না, ওইটা কি? জলীয় বাষ্প। কাপড় টাঙায় রাখলে কাপড় থেকে ধোঁয়ার মতন উঠে না, ওইটা কি? জলীয় বাষ্প। বোঝা গেল তো? রান্না করার সময় পারমিতে কি হয়? ধোঁয়ার মতো উঠতে থাকে না, ওটা কি? জলীয় বাষ্প। বোঝা গেল? জলীয় বাষ্প বুঝছো, আর্দ্রতা হিউমিডিটি বুঝছো। আচ্ছা এইবার বোঝো, এই যে বায়ু, যে কোনো বায়ুতে নর্মালি 5% ও 5% হিউমিডিটি অবশ্যই থাকবে। 2 থেকে 5% হিউমিডিটি অবশ্যই থাকবে। হিউমিডিটি মানে কি বললাম? জলীয় বাষ্প। হিউমিডিটি মানে কি? আর্দ্রতা। মানে কি? জলীয় বাষ্প। তার মানে বায়ুতে ন্যূনতম কতটুকু হিউমিডিটি থাকবেই, ন্যাচারালি থাকবেই। আর যদি হিউমিডিটি না থাকে তাহলে ওটাকে কি বলবো? ড্রাই। কি বলে? শুষ্ক বায়ু বলে। কি বলে না? যদি জলীয় বাষ্প না থাকে তাহলে ওটা কি হয়ে যায়? শুষ্ক বায়ু। ঠিক আছে তো? তার মানে বলো, এমনি নর্মাল বাতাসে কত পার্সেন্ট হিউমিডিটি থাকে? 5% হিউমিডিটি থাকবে। বোঝা গেল তো? এই আর্দ্রতা তিন প্রকার। আর্দ্রতা কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে চরম আর্দ্রতা। একটা কি? চরম আর্দ্রতা। একটা হচ্ছে চরম আর্দ্রতা, আর একটা হচ্ছে সম্পৃক্ত আর্দ্রতা। চরম আর্দ্রতা, সম্পৃক্ত বা পরিপৃক্ত আর্দ্রতাও বলে। চরম আর্দ্রতা, সম্পৃক্ত আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। তাহলে চরম আর্দ্রতা, সম্পৃক্ত আর্দ্রতা, আরেকটা কি? আপেক্ষিক আর্দ্রতা। আবার একটু বলবো, আর্দ্রতা মানে কি বললাম? কোন স্থানে বায়ুতে যতটুকু জলীয় বাষ্প আছে তা যে ভৌত রাশি দ্বারা পরিমাপ করা হয় সেটাই হচ্ছে আর্দ্রতা। কি বললাম? কোন স্থানে যতটুকু বায়ুতে যতটুকু জলীয় বাষ্প থাকে সেইটা যেই ভৌত রাশি দ্বারা পরিমাপ করি সেটাই কি? আর্দ্রতা বা হিউমিডিটি। আর কোনো স্থানের বায়ুতে ন্যূনতম কতটুকু হিউমিডিটি থাকবে? 5% হিউমিডিটি থাকবে। বুঝে গেল তো? এই আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। পরীক্ষায় আসবে কিন্তু। আর্দ্রতা কি দ্বারা পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার দ্বারা পরিমাপ করা হয়। এইবার বলুন, আর্দ্রতা কয় প্রকার? কি কি? চরম আর্দ্রতা, সম্পৃক্ত বা পরিপৃক্ত আর্দ্রতা, আর একটা কি? আপেক্ষিক আর্দ্রতা। চরম আর্দ্রতাটা বুঝুন। বায়ুতে যতটুকু আর্দ্রতা থাকতেই হবে। বায়ুতে যতটুকু আর্দ্রতা থাকতেই হবে, মানে ওইটুকু আর্দ্রতা না থাকলে চলবে না। সেটাকে কি বলা হয়? চরম আর্দ্রতা। আবার বলি, চরম আর্দ্রতা কাকে বলে? বায়ুতে যতটুকু আর্দ্রতা থাকতেই হবে সেইটাই হচ্ছিল আমাদের নিরপেক্ষ বা চরম আর্দ্রতা। মানে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে চরম আর্দ্রতা বলে। বোঝা গেল তো? চরম আর্দ্রতা বুঝতো তো? আমার চরম আর্দ্রতা হচ্ছে 5%। ন্যূনতম যেটা থাকতেই হবে সেটাই হলো চরম আর্দ্রতা। এবার সম্পৃক্ত আর্দ্রতা বুঝবো। সম্পৃক্ত আর্দ্রতা কি? সম্পৃক্ত আর্দ্রতা হচ্ছে, দেখো, বায়ুর স্বভাব হলো তৃষ্ণার্ত। ওকে যতই জল দাও ততই খাইতে পারবে। যত জল দাও ততই খাইতে পারবে। বায়ুর নেচারই তাই। ঠিক আছে তো? এবার সমাপিয়া বিয়া বাড়িতে খাইতে গেছে, খুব ক্লোজ বান্ধবীর বাড়িতে, বান্ধবীর বিয়াতে খাইতে গেছে। ওকে মিষ্টি দিতেই এসে বেচারা
না করতেছে তাও দিয়ে দিতেছে, ও কমসে কম কতগুলো খাইতে পারবে? 10টা। তারপরে আর খাইতে পারবে? এই 10টা খাইলো কেন? রিকোয়েস্ট করার জন্য তো খাইলো। তারপরে 10টার পরে 11টাও ও খাইতে পারবে জোর করে, কিন্তু তারপরে কি আর খাইতে পারবে? খাইতে পারবে? এরপরে খাইলে ওর অবস্থা শেষ। ঠিক একই রকম বায়ু, বায়ুর নেচার কি? যত তৃষ্ণার্ত, ওকে যত জল দাও ও তত খাইতে পারবে, কিন্তু একটা তো লিমিট আছে। একটা লিমিট পরে ও আর জল নিতে পারে না। তার মানে কি বললাম? বায়ু বায়ু সব থেকে বেশি যত পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করার পরে ও আর জলীয় বাষ্প নিতে পারবে না, ওই পরিস্থিতিটাকে বলা হয় সম্পৃক্ত আর্দ্রতা। বোঝা গেল তো? আর্দ্রতা মানেই তো জলীয় বাষ্প। যেই বায়ুতে জলীয় বাষ্প থাকবে সেটাই হচ্ছিল ওইখানকার আর্দ্রতা। বলো আর্দ্রতা কাকে বলে? হ্যাঁ, তোমাকে বলো। বলো সম্পৃক্ত আর্দ্রতা কাকে বলে? এবার তন্ময় বলো, ও যেটা বললো। হ্যাঁ, ও শুধু ওইটাই শুনছে। মানে দেখো, বদমাইশি কিন্তু করতেছিল, কিন্তু ওই যে একটা কথা কানেক্ট হয়ে গেছে ওইটা দিয়ে ক্লিয়ার করে দিল যে ওইটাকে বলে সম্পৃক্ত আর্দ্রতা। এইটাই হচ্ছিল সিস্টেম। একটা আইডিয়া থাকা উচিত। তার মানে কি? মানে বায়ু যতটা যতটা জলীয় বাষ্প গ্রহণ করার পরে আরও গ্রহণ করতে পারবে না, বায়ুর ওই অবস্থাটাকে বলা হয় সম্পৃক্ত আর্দ্রতা। বোঝা গেল তো? সম্পৃক্ত আর্দ্রতা সবাই বুঝছো তো? জলীয় বাষ্প নিতে 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 ও একদম ফেড আপ হয়ে গেছে, তারপরে আর জলীয় বাষ্প গ্রহণ করতে পারবে না। জলীয় বাষ্প মানে তো জল, জল না জলীয় বাষ্প মানে, তারপরে আর গ্রহণ করতে পারবে না। এই অবস্থাটা কি বায়ুর কি বলা হয়? সম্পৃক্ত আর্দ্রতা। বোঝা গেল তো? বলো তো, বর্ষাকালে আর্দ্রতা বেশি না কম? সব থেকে বেশি আর্দ্রতা বর্ষাকালে, এবং সব থেকে আর্দ্রতা কম শীতকালে। আবার বলো, সব থেকে বেশি আর্দ্রতা কোন ঋতুতে? সব থেকে কম আর্দ্রতা কোন ঋতুতে? বোঝা গেল তো? আর্দ্রতা বুঝতে পারছো তো? এবার আমাকে বলো, সব থেকে আর্দ্রতা বেশি বর্ষাকালে, তার মানে বায়ুতে কি আছে? বায়ুতে কি আছে? জলীয় বাষ্পে ভরা। আর শীতকালে সব থেকে কম আর্দ্রতা, তার মানে কি কম আছে এখানে? জলীয় বাষ্প কম আছে। এবার আমাকে বলো, জলীয় বাষ্প গ্রহণ করার ক্যাপাসিটি বর্ষাকালে বেশি হবে না শীতকালে বেশি হবে? সমাপিয়ার মিষ্টি খাওয়ার অবস্থা একদম ফাইনাল লিমিট, সেটি বর্ষাকাল। মানে ও খাইতে খাইতে ওর খাইতে পারবে না। মানে আর্দ্রতা বেশি মানে কি বেশি? জলীয় বাষ্প বেশি। আর্দ্রতা কম মানে কি কম? মানে আমি বলতে পারি তো, আর্দ্রতা বেশি মানেই বায়ুতে জল বেশি, আর্দ্রতা কম মানেই বায়ুতে কি কম? জল কম। আর কোনো কথা আছে কি? এবার বর্ষাকালে জল খায় একদম ছেঁড়া বেড়া অবস্থা, আর কি ও জল নিতে পারবে? মানে আমি কি বললাম, ওর আর্দ্রতা গ্রহণ করার ক্ষমতা একদম শেষ, ক্যাপাসিটি আর নাই। এটা কোন ঋতুতে? বর্ষাকালে। আর আর্দ্রতা ক্যাপাসিটি গ্রহণ করার ক্যাপাসিটি খুব বেশি কোন ঋতুতে? বুঝতে পারতেছো? হ্যাঁ। এইবার বর্ষাকালে আর্দ্রতা বেশি দেখেই ড্যাম্প ওঠে ওয়ালে, ঘর ঘামে। ঘর ঘামে না? ঘর ঘামে তো। ও কি? কেননা বর্ষাকালে আর্দ্রতা বেশি, মানে বায়ুতে জলের পরিমাণ বেশি, আর ও জল এত বৃষ্টি হয় তার মানে জলের পরিমাণ বেশি হবেই, হয় কি না? ভাব বেশি হবেই। তোমার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা ও আর পারে না। তার জন্য কি হয়, এই যে আমাদের ওয়ালগুলো ভিজা থাকে না, ও আর জল টাইনা নিতে পারে না, এই জন্য ওয়ালে ড্যাম উঠে, কালা কালা উঠে। মেঝে আছে না, মেঝের ঘাম বেরো, মানে ওইটা তো যদি ওর ক্যাপাসিটি থাকতো শীতকালে ওঠে। কোনোদিনও দেখছো ঘামতে? শীতকালে কিন্তু ওঠে না। গরমকালে কি হয়, ওর একদম গলা একদম জলে, বর্ষাকালে একদম গলা জলে ভরা, ও আর জল নিতে পারে না। এই জন্যই ওয়াল ড্যাম থাকে। ভেজা কাপড় অত তাড়াতাড়ি শোকায় না, কেননা বাতাসের ক্যাপাসিটি নাই আর জল নেওয়ার। বোঝা গেল তো? ঠিক একইভাবে মনে করো শীতকালের কথা। শীতকালে কি কম বাতাসে? জলীয় বাষ্প কম, মানে জল কম। এবার তার মানে ওর জলীয় বাষ্প গ্রহণ করার ক্যাপাসিটি কিরকম হবে? অনেক বেশি, অনেক বেশি। তার মানে ও যেখানেই জল দেবে সেখানেই খাই নেবে, জল যেখানেই দেবে সেখানেই খাই নেবে। এই জন্যই ওইখানে তোমরা
ঠোঁট ফাইটে জায়গা, ঠোঁটের মধ্যে আমাদের স্কিনের যা জল আছে ওই টাইনে নিয়ে যায়। কেননা আমাদের শীতকালে বাতাস কি হয়, ড্রাই হয়, কি হয়, শুকনো হয়। আর ওর আমি বলছি যে বায়ুর স্বভাব কি, প্রচন্ড তৃষ্ণার্ত, ওকে যত জল দেবো তত খাবে। এই জন্য শীতকালে সব কিছুর থেকে জল টানতে থাকে। আমাদের দেখবা চামড়া খসখসা হয়ে যায়, পা ফাইটে যায় কেন, পা ফাইটে যায় কেন? কেননা তোমরা বলো ময়েশ্চার, কি বলে ময়েশ্চার, কি ক্রিম লাগাও না? হ্যাঁ, ঠোঁট ফাইটে গেলে কি করো, ক্রিম লাগাও তো, যাতে ঠোঁটটা ভেজা থাকে। তুই টান, যত জল মারতেন, যত টানবি আমি তত বোরোলিন মারবো, যত টানবি তত বোরোলিন মারবো, নাকি না? ঠোঁট ভেজা ভেজলিন মারবো না? হ্যাঁ, তার মানে কি বললাম, শীতকালে জল টানার ক্ষমতা ওর বেশি, এই জন্যই আমাদের হাত পা ফাইটে যায়। আর এই একই কারণে গরমকালের তুলনায় শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায়। বোঝা গেল তো? দেখবা শীতকালে দেখবা মানুষের ওই টিনগুলোর থেকে না ধোঁয়ার মতন বেড়ে যায়, কাপড় শুকাইতে বলে ধোঁয়া বেড়ে যাবে। আর্দ্রতা বুঝতে পারতেছো তো? তার মানে কোন ঋতুতে আর্দ্রতা সব থেকে বেশি? এই বর্ষা। আর্দ্রতা বেশি মানে জল খাওয়া থাকে, ওর পেট ভরা থাকে। আর কোন ঋতুতে আর্দ্রতা সব থেকে কম? তার মানে কোন ঋতুতে কাপড় তাড়াতাড়ি শুকাবে? শীতকালে। কোন ঋতুতে আমাদের হাত পা ফাইটে জায়গা? কিসের জন্য? কেননা আমার ওয়েদার জল টানতে থাকে। বোঝা গেল তো? আর ওয়াল ড্যাম কেন হয়? আর্দ্রতা বেশি, বাতাসের আর ক্ষমতা থাকে না যে ও জল শুষে নেবে। বোঝা গেল তো? হ্যাঁ, তাহলে হ্যাঁ অবশ্যই শুকানো দিন, শীতকালে জামা কাপড় তুলনামূলক তাড়াতাড়ি শুকায়। আচ্ছা আমাকে বলো, আর্দ্রতা কয় প্রকার? কি কি? চরম আর্দ্রতা, সম্পৃক্ত আর্দ্রতা। চরম আর্দ্রতা কাকে বলবো? ন্যূনতম যেইটা বাতাসে আর্দ্রতা থাকতেই হবে, সেটাই হচ্ছিল কি, ওটা কি? চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা। সম্পৃক্ত আর্দ্রতা কাকে বলবো? মানে আর্দ্রতা একদম ফাইনাল স্টেজে থাকে, একদম বায়ুর অবস্থা মানে জল টানতে টানতে শেষ, ও আর আর্দ্রতা টানতে মানে জল টানতে পারবে না, সেটাই কি সম্পৃক্ত বা পরিপৃক্ত আর্দ্রতা। বোঝা গেল তো সম্পৃক্ত আর্দ্রতা? কেন কাপড় শোকায়, কি কেন ড্যাম ফোটে, সব বুঝতে পারছো তো? আচ্ছা এইবার বুঝি আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা কি? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে চরম আর্দ্রতা এবং সম্পৃক্ত আর্দ্রতার অনুপাত। কি বললাম? আপেক্ষিক আর্দ্রতা কি? বাতাসে যতটুকু জলীয় বাষ্প থাকতে হবে এবং ওর ফাইনাল লিমিট, জলীয় বাষ্প গ্রহণ করার ফাইনাল লিমিটের অনুপাত। মানে সোজা কথায় বললে চরম আর্দ্রতা এবং সম্পৃক্ত আর্দ্রতার অনুপাতই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। বোঝা গেল তো? এই আপেক্ষিক আর্দ্রতা সবসময় শতাংশ দ্বারা বোঝানো হয়, পার্সেন্ট দ্বারা বোঝানো হয়। বোঝা গেল তো? তাহলে পরীক্ষায় যদি বলে আপেক্ষিক আর্দ্রতার সূত্র কি, আপেক্ষিক আর্দ্রতার সূত্র হলো চরম বাই সম্পৃক্ত, সম্পৃক্ত ইন্টু 100। 100 কেন বললাম বলো দেখি? 100 দিয়ে ভগ্নাংশকে গুণ করলেই শতাংশ হয়, আমি অঙ্কের ক্লাসে করাই আসছি। আর একটু আগে বললাম যে চরম আর্দ্রতা এবং সম্পৃক্ত আর্দ্রতার অনুপাতই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, অঙ্কের ক্লাসে এটাও করাই আসছি যে অনুপাত মানে ভাগ অঙ্ক ছাড়া কিছুই না। বোঝা গেল তো? তাহলে আবার বলো, আর্দ্রতা কয় প্রকার? কি কি? চরম, সম্পৃক্ত, আপেক্ষিক। চরম মানে ন্যূনতম যেটা থাকবে সেটা চরম, একদম ফাইনাল লিমিট গ্রহণ করার জলীয় বাষ্প সেটা কি সম্পৃক্ত। আর অনুপাতটা কি? আপেক্ষিক আর্দ্রতা। এখানে কোনো সমস্যা? আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। কোন ঋতুতে আর্দ্রতা বেশি, কোন ঋতুতে আর্দ্রতা কম, কোন ঋতুতে জামা কাপড় তাড়াতাড়ি শুকায়? বোঝা গেল তো? কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, এবার দেখো কি হয়। এই যে বায়ুতে যে জলীয় বাষ্পের আধিক্য হয়, বায়ুতে জলীয় বাষ্পের আধিক্য হয়, জলীয় বাষ্পটা পায় কোথা থেকে? জলীয় বাষ্প মানে আমি কি বললাম? জল, তাই না? এই জলটা কি রূপে থাকে? বায়ুর সাথে কি হিসেবে? বাষ্প হিসেবে মিলিত হয়। এবার তার মানে সবার প্রথমে জলীয় বাষ্প যেই পরিস্থিতিতে থাকে সেটা কি? জল, তাই কি না? জলাশয়, সমুদ্র, পুকুর, নালা, এই তো জলাশয় তো। এইবার এইটাতে কি করে? সূর্য তাপ। কি করে? সূর্য তাপ। এবার সূর্য তাপটা জলটাকে কি করা হয়? জলটাকে কি করে?
গরম করে হিট করে কি হয়? বাষ্প হয়। কি হয়? কি হয়? বাষ্প হয়। এই বাষ্পটাই কি তৈরি করে? হিউমিডিটি, আর্দ্রতা তৈরি করে। আর্দ্রতা তৈরি করে না? বাতাসের সঙ্গে মিশে কি হয়? হিউমিডিটি, আর্দ্রতা তৈরি করলো। বোঝা গেল তো? এইবার এই আর্দ্রতাটা বাতাস কি করে? যতটা পারে ততটা শুষে নেয়, নিতেই থাকে নিতে কি হলো এবার? কি হয়ে গেল? আর্দ্রতাটা কি হয়ে গেল? সম্পৃক্ত আর্দ্রতা। কি বুঝলাম? সম্পৃক্ত আর্দ্রতা। বোঝা গেল তো? সবার প্রথমে কি থাকে? জল। জলে কি পড়লো? সূর্যের হিট পড়লো। সূর্যের হিট কি বানাইলো? বাষ্প। বাষ্পটা কি হলো? আর্দ্রতা। এবার আর্দ্রতাটা কি কিছু মানে আর্দ্রতা নিতে একদম পেট ভরে গেছে, এই অবস্থাটা কি বলবো? সম্পৃক্ত আর্দ্রতা। বোঝা গেল তো? এবার এই জিনিসটা কি করবো? বৃষ্টি হবে নাকি আগে? আচ্ছা, সম্পৃক্ত অব্দি বুঝলো তো? এই যে সম্পৃক্তটা অব্দি আসলাম, এইটার মেইন কারণ কি? এটা আমাকে বলতে হবে। সম্পৃক্ত এত দূর আসলাম কিসের জন্য? সূর্যের তাপ, হিটের জন্য, টেম্পারেচারের জন্য তো, তাপের জন্য তো এত দূর আসলাম। এবার জিনিসটাকে উল্টা করবে। এবার কি উল্টা করবো মানে কি? ঠান্ডা করে দাও। ঠান্ডা করলে কি হবে? কি হবে ঠান্ডা করলে? হ্যাঁ, আমি একটা সাধারণ উদাহরণ দিই। পারমিতা যখন রান্না করে, সবজি বসায়, এবার বাষ্প হইতেছে না? বাষ্প রান্না হয়ে গেল, রান্না করে ও ওভেন থেকে নামা রাখলো, ওভেন টোভেন বন্ধ, এবার ও ঢাইকা রাখলো। এবার খাওয়ার সময় ওই জিনিসটা কি গরম থাকলো? এবার ঢাকনাটা উঠালে কি হবে? কি হয়ে যাবে? জল। তাহলে কি হয়? ঠান্ডা হয়ে কি কিসে পরিণত হয়? জলে পরিণত হয়। দেখো, জল হয়ে বাতাসে মিশছিল, ঠান্ডা হলে আবার কিসে পরিণত হবে? জলে। এই ঘটনাটা একবারই হবে না, জল হবে কয়েকটা স্টেজে। হয়তো সবার প্রথমে ওকে ঘনীভবন হইতে হবে। তো এইটা জল থেকে যে জলটা যে বাষ্পে পরিণত হইলো, এটাকে কি বলা হয়? এভাপোরেশন। কি বলে? এভাপোরেশন বা ভেপোরাইজেশন। কি বলা হয়? বাষ্পীভবন। তার মানে জলটা যখন বাষ্পে পরিণত হইলো, এটা কি হইলো? এভাপোরেশন। বোঝা গেল তো? এইবার সম্পৃক্ত হইলো। সম্পৃক্ত হওয়ার পরে যখন ও ঠান্ডা হবে, দেখো ঠান্ডা তো একবারে হবে না, ঠান্ডা হওয়ার পরে হবে ঘনীভবন, কনডেনসেশন। ঘনীভবন মানে কি? কনডেনসেশন। এই যে ঘনীভবন হইলে হয় ও মেঘে রূপান্তর হবে, নয়তো কুয়াশাতে রূপান্তর হবে, নয়তো ধোঁয়াশাতে রূপান্তর হবে। কতগুলো স্টেজ থাকে। তার মানে কি বললাম? যখন এটা ঠান্ডা হবে তখন ঘনীভবন হবে। ঘনীভবন কিভাবে হবে? ঠান্ডা কেন হবে? কেননা এই যে সূর্যতাপটা বাষ্পকে পরিণত করলো, বায়ু গ্রহণ করলো, গ্রহণ করে এটাকে আর্দ্রতা বানাইলো। এবার বায়ু কি দাঁড়ায় থাকবে নাকি? বায়ুর স্বভাব কি? আস্তে আস্তে উপরে ওঠা। বায়ুর স্বভাব কি? আস্তে আস্তে উপরে ওঠা। আমরা ক্লাসে পড়ে আসছিলাম, এই বায়ুটা কেন ঠান্ডা, এখনো তো গরম আছে, কেন ঠান্ডা হবে? বলো? কতটুকু উঠলে? 165 মিটার উঁচুতে উঠলেই কি 1 ডিগ্রি সেন্টিগ্রেড কমে কি কমে না? তাহলে 165 মিটার উঁচুতে গেলেই 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমতে থাকে। তার মানে এই সম্পৃক্ত বায়ুটা তো উপরে উঠে গেল, উপরে উঠে এবার কি হবে? ঠান্ডা হইতে থাকবে। ঠান্ডা হওয়ার পরে এটা কি হয়ে যাবে? ঠান্ডা হওয়ার পরে এটা ঘনীভবন হয়ে যাবে। কি হবে? ঘনীভবন হবে। ঘনীভবনের ইংরেজি কি? কনডেনসেশন। ঠিক আছে তো? এবার ঘনীভবন হলে এটা কি তৈরি হতে পারে? মেঘ তৈরি হতে পারে। আর কি তৈরি হতে পারে? কুয়াশা। আর কি তৈরি হতে পারে? কুয়াশা। বোঝা গেল? তাহলে আবার প্রথম থেকে বলি। সবার প্রথমে কি ছিল? তারপরে কি দিলাম? তারপর কি হলো? বাষ্পটা কিসে পরিণত? আর্দ্রতা হয়ে কি হলো? উপরে উঠছে। কিন্তু সম্পৃক্ত হওয়ার পরে ঠান্ডা হলে পরে কি হবে? ঘনীভবন। ঘনীভবন কি? মেঘ। ঘনীভবনের পরে কি? মেঘ। দেখো, এই ঘনীভবনটা একটা টেম্পারেচারের পরে হবে, মানে যেই টেম্পারেচারটা অতিক্রম করলে ঘনীভবন হওয়া শুরু হবে, সেই টেম্পারেচারটাকে বলে শিশিরাঙ্ক তাপমাত্রা। কি বলা হয়? শিশিরাঙ্ক তাপমাত্রা। তাহলে শিশিরাঙ্ক তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রায় আর্দ্র বায়ুর মধ্যস্থিত জলীয় বাষ্প জলকণায় পরিণত হয় তাকে শিশিরাঙ্ক তাপমাত্রা বলে। বোঝা গেল কি বললাম?
তাহলে শিশিরাঙ্ক তাপমাত্রা কাকে বলে? বায়ু মধ্যস্থিত জলীয় বাষ্প ঠান্ডা হয়ে যে তাপমাত্রায় জলকণায় পরিণত হবে সেটাই কি বলবো? শিশিরাঙ্ক তাপমাত্রা। এবার ঘনীভবন হয়ে গেল, ওই তাপমাত্রাটা অতিক্রম করলো, শিশিরাঙ্ক তাপমাত্রা অতিক্রম করলে কি হয়ে যাবে? মেঘ। ঘনীভবন মানে কি? মেঘটা তৈরি হলো কিসের জন্য? ঘনীভবনের জন্য, কনডেনসেশনের জন্য। আর আর্দ্রতাটা কিসের জন্য হয়েছিল? আর্দ্রতাটা, বাষ্পটা কিসের জন্য হয়েছিল? বাষ্পীভবন, এভাপোরেশন বা ভেপোরাইজেশন। পরীক্ষা আসবে। মেঘ কিসের জন্য হয়? কনডেনসেশন না এভাপোরেশন? কনডেনসেশন। ঘনীভবনের জন্য মেঘ হয়। আর বাষ্প হয় কিসের জন্য? এভাপোরেশন। আর বৃষ্টি হয় কিসের জন্য? কে বলতে পারবে? প্রেসিপিটেশন, অধক্ষেপণ। বৃষ্টি কিসের জন্য হয়? প্রেসিপিটেশন বা অধক্ষেপণ। এখানে কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে। বাষ্প হইল কিসের জন্য? এভাপোরেশনের জন্য। মেঘ হইল কিসের জন্য? কনডেনসেশনের জন্য। আর বৃষ্টি হইল কিসের জন্য? পরীক্ষায় প্রশ্ন আসবে, ঘনীভবন হওয়ার পরে যখন তাপমাত্রা, জলীয় বাষ্পের তাপমাত্রা একটা অতিক্রম করা, যে তাপমাত্রা অতিক্রম করার পর জলকণায় পরিণত হয়, তাহলে কি ওটাকে কি বলবো? শিশিরাঙ্ক তাপমাত্রা। বোঝা গেল তো? এবার মেঘ অব্দি বুঝলা তো? এবার মেঘে তো জলকণায় পরিণত হবে, যেই তাপমাত্রায় পরিণত হবে সেটাকে কি তাপমাত্রা বলবো? শিশির। এবার জলটা কিসে পরিণত হবে? হয় বৃষ্টি, নয় শিশির, নয় কি তুহিন। মেঘেরই একটা রূপ হচ্ছে হলো কুয়াশা, আর একটা কি? ধোঁয়াশা। আমি একটু পরে বলবো। বোঝা গেল তো? সবার ওপরে, যত উপরে উঠে যাবে, উপরে ঘনীভবন হবে, সেটাকে বলবো মেঘ। আর যখন ভূপৃষ্ঠ থেকে কিছুটা উপরে যখন ঘনীভবন হবে সেটাকে বলবো কি? কুয়াশা। মানে ভূপৃষ্ঠ থেকে কিছুটা ওপরে যখন জলীয় বাষ্পের সাথে ধুলা মিশ্রিত হয় সেটা কি হয়? কিসে পরিণত হয়? কুয়াশায়। তাহলে ঘনীভবন হলেও কি কি হইতে পারে বলো? ঘনীভবন কি কি হইতে পারে? মেঘ, কুয়াশা, ধোঁয়াশা। এবার বোঝো, মেঘ হচ্ছিল অনেক উপরে, সবার উপরে হলে ওটা ঘনীভবন হলে কি হবে? মেঘ। আর ভূপৃষ্ঠের থেকে কিছুটা উপরে যখন জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে একটা ঘন হয় সেটা কি বলবো? কুয়াশা। হ্যাঁ। আর এটা যখন শিল্পাঞ্চলে যখন এই কুয়াশার সঙ্গে ধোঁয়া মিশ্রিত হবে, ওই শিল্পাঞ্চলগুলোর যে কলকারখানার ধোঁয়া এটা মিশ্রিত হবে, এটাকে কি বলবো? ধোঁয়াশা। ধোঁয়াশার ইংরাজি হচ্ছিল কি? স্মগ। আর কুয়াশার ইংরাজি কি? ফগ। বোঝা গেল তো? কোনটা বেশি খতরনাক, ধোঁয়াশা না? ওই যে দিল্লিতে একবার স্মগের জন্য অনেক অ্যাক্সিডেন্ট হইল না, মনে আছে? ওইটা কি? ধোঁয়াশা। ধোঁয়াশা কোন অঞ্চলে হয়? বোঝা গেল তো? এইবার এই মেঘ প্রিসিপিটেশনের জন্য মেঘটা কিসে পরিণত হবে? বৃষ্টিতে। মেঘটা কিসে পরিণত হবে? বৃষ্টিতে। আর কুয়াশাটা কিসে পরিণত হবে? শিশিরে। বোঝা গেল তো? শিশিরে। আর শীত প্রধান অঞ্চলে এই শিশিরগুলাই যখন ফসলের উপরে পড়ে তখন বরফে পরিণত হয়ে যায়। ওখানে টেম্পারেচার এত কমে যায় যে ওই শিশিরগুলাই বরফে পরিণত হয়ে যায়। ওইটাকে বলা হয় তুহিন। ওইটাকে কি বলা হয়? তুহিন। দেখবা শীত প্রধান অঞ্চলে ওই আম, বিভিন্ন ফলটাকে কভার করে রাখে, ওই ফোমের প্যাকেটে কভার করা থাকে। হ্যাঁ, পেয়ারা কভার করা থাকে, এরকম কভার থাকে, আপেল টাপেল দেখবে কভার করে রাখে, যাতে ওর গায়ে যাতে শিশিরগুলো না পড়ে, যাতে বরফ না হয়। বরফ হলেই ওই ফসল নষ্ট হয়ে যায়। তুহিন ক্ষতি করে, কিন্তু শিশির ক্ষতি করে? শিশির কিন্তু ক্ষতি করে না। তাহলে শিশির, কুয়াশা, ধোঁয়াশা, মেঘ, এগুলো বুঝতে পারলাম? আবার একবার রিভিশন দিই। তাহলে কি বললাম? আচ্ছা, ঘনীভবনের ফলে কি কি তৈরি হতে পারে বলো? কুয়াশা, মেঘ, ধোঁয়াশা। আচ্ছা, ঘনীভবনটা বুঝছো? ঘনীভবন কি বলে? আর্দ্র বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্ক তাপমাত্রার নিচে নেমে গেলে, শিশিরাঙ্ক তাপমাত্রার নিচে নেমে গেলে ওই বা ঘন হইতে থাকে। শিশিরাঙ্ক, জলীয় বাষ্পটা আর্দ্রতা কি হয়ে ঘন হইতে থাকে। এর ফলে কি হয়? কনডেনসেশন। তাহলে ঘনীভবন কাকে বলে? আর্দ্র বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্ক তাপমাত্রার নিচে নেমে গেলে আর্দ্রবায়ু শীতল হয়ে ঘনীভূত হয়, এটাকে বলা হয় ঘনীভবন। আর ঘনীভবনের ফলে কি কি তৈরি হতে পারে? মেঘ, ধোঁয়াশা, কুয়াশা। সবার ওপরে ঘনীভূত হলে সেটা কি? মেঘ। মেঘে কোনো সমস্যা নাই। এবার ভূপৃষ্ঠ থেকে কিছুটা উপরে, যেমন আমাদের হেমন্ত, শীত, বসন্ত, সেই সময় তো
আকাশ তো পরিষ্কার, আকাশ পরিষ্কার থাকে না, মেঘ টেঘ দেখতে পারো, এটা কি হয়, ভূপৃষ্ঠের থেকে কিছুটা উপরেই জলীয় বাষ্প ধোঁয়ার সঙ্গে মিশ্রিত হয়ে ঘন হইতে থাকে। কেননা গরমের দিনে কি হয়, বাতাস অনেক উপরে গিয়ে তারপরে ঠান্ডা হয়, শিশিরাঙ্কর থেকে নিচে নেমে, তাপমাত্রা শিশিরাঙ্কর থেকে নিচে নেমে যায়। আর শীতের সময় কি হবে, অত উপরে উঠতে লাগবে, কিছুটা ওপরে উঠলেই তো ঠান্ডা হয়ে যাবে, তখনই কি হবে, ওই আর্দ্র বায়ুটা ধূলিকণার সাথে মিশ্রিত হয়ে ঘনীভবন হবে, এর ফলে কি হয়, কুয়াশা তৈরি হবে। আর শিল্পাঞ্চলে কি হবে, এই কুয়াশার সঙ্গে কি এড হবে, ধোঁয়া, শিল্পাঞ্চলে ধোঁয়া মিশ্রিত হয়ে আরো বেশি ঘন করে দিবে, এটাকে কি বলা হয়, ধোঁয়াশা। বোঝা গেল তো? এবার প্রিসিপিটেশনটা, আচ্ছা বৃষ্টি কিসের জন্য হয়, কোন ক্রিয়ার জন্য হয়, অধঃক্ষেপণ, প্রিসিপিটেশন। কুয়াশা কিসের জন্য হয়, কিসের জন্য হয়, শিশির কিসের জন্য হয়, শিশির কিসের জন্য হয়, প্রিসিপিটেশন। শিশির তো জল পড়ে না, শিশির কিসের জন্য হয়, প্রিসিপিটেশনের জন্য হয়। বোঝা গেল তো? আবার একবার বলো, মেঘ কিসের জন্য হলো, বৃষ্টি কিসের জন্য হলো, প্রিসিপিটেশন মানে অধঃক্ষেপণ। শিশির কিসের জন্য হলো, কুয়াশা কিসের জন্য হলো, ধোঁয়াশা কিসের জন্য হলো। বোঝা গেল তো? আর তুহিনটা কি বললাম, শীত প্রধান অঞ্চলে শিশিরটাই জমে যখন বরফে পরিণত হবে, সেইটাই হলো তুহিন। ক্লিয়ার? একবার আবার আমার সাথে বলবা, হ্যাঁ, রিভিশন। বলো, আকস্মিক বায়ু কাকে বলে, বলো। চাপ পরিবর্তনের ফলে যে বায়ু প্রবাহের তৈরি হয় তাকে কি বলা হয়, আকস্মিক বায়ু। আকস্মিক বায়ু কয় প্রকার, কি কি, ঘূর্ণবাত এবং প্রতিঘূর্ণবাত। আচ্ছা, কোনটা বেশি খতরনাক, ঘূর্ণবাত? ঝড় বৃষ্টি কোনটাতে হয়, ঘূর্ণবাত কোন অঞ্চলে হয়, নিম্নচাপ না উচ্চচাপ, নিম্নচাপ। আর প্রতিঘূর্ণবাত, অ্যান্টিসাইক্লোন কাকে বলে, প্রতিঘূর্ণবাত। আচ্ছা, উত্তর গোলার্ধে ঘূর্ণবাত ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, আর সাউথে, আচ্ছা কোন অঞ্চলে ঘূর্ণবাত হয়, টরিড আর, যদি বলে ফ্রিজিড অঞ্চলে কি হয়, ঘূর্ণবাত না প্রতীপ ঘূর্ণবাত, ঠিক আছে তো? আর নাতিশীতোষ্ণতে দুইটাই হতে পারে, কি কি হতে পারে, ঘূর্ণবাত। আচ্ছা, ঝড়ের চক্ষু কাকে বলে, কার কেন্দ্র, ঘূর্ণবাতের কেন্দ্র। বঙ্গোপসাগরে কি দেখা যায়, হ্যারিকেন কোথায় দেখা যায়, মানে ওয়েস্ট ইন্ডিজ, হ্যাঁ। তারপরে বলো, চীনের, আর সব থেকে খতরনাক কোথায়, তাহলে ঘূর্ণবাত ক্লিয়ার আমাদের। প্রতীপ ঘূর্ণবাত কোন অঞ্চলে হয়, আর যদি চাপের দিক থেকে বলি, ওয়েদার কোনটাতে পরিষ্কার থাকে, বাতাস শীতল থাকে কোনটাতে, গরম। বোঝা গেল তো, ঘূর্ণপাত, প্রতীপ ঘূর্ণবাত। এবার আমাকে বলো, আচ্ছা যদি কোনোদিনও প্রশ্ন আসে, হিউমিডিটি কোন যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয়, হিউমিডিটি কাকে বলে, বাতাসে জলীয় বাষ্পকে বলা হয় হিউমিডিটি। কোন ঋতুতে হিউমিডিটি বেশি আর কম, জামা কাপড় শুকায়, বোঝা গেল তো? আচ্ছা, তারপরে বলো, ঘূর্ণবাত কয় প্রকার, কি কি, আর্দ্রতা কয় প্রকার, কি কি, বায়ুতে ন্যূনতম কত পার্সেন্ট হিউমিডিটি থাকবে, 2 থেকে 5% থাকবেই, ঠিক আছে তো? চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে, ন্যূনতম যেটা থাকে। আর সম্পৃক্ত, ক্যাপাসিটি অফ হিউমিডিটি, এক্সট্রিম ক্যাপাসিটি অফ হিউমিডিটি, এটা কি সম্পৃক্ত, ঠিক আছে তো? তারপরে বলো, আপেক্ষিক আর্দ্রতা সূত্র, চরম বাই সম্পৃক্ত ইনটু 100। শিশিরাঙ্ক কাকে বলে, না
যে তাপমাত্রার নিচে যেই তাপমাত্রাটা অতিক্রম করলে জলীয় বাষ্প জলকণায় পরিণত হয় সেইটাকে কি বলা হয়? শিশিরাঙ্ক। তাহলে এইবার মেঘ কাকে বলে? ঘনীভবন কেন হয়? শিশিরাঙ্কটা অতিক্রম করার পরেই বায়ুটা আর্দ্রতাপূর্ণ বায়ুটা যখন ঘন হতে থাকে এটাকে কি বলা হয়? ঘনীভবন। ঘনীভবনের ফলে কি কি হয়? মেঘ, কুয়াশা। আর এই মেঘটা যখন বৃষ্টিতে পরিণত হয় এটা কিসের কিসের জন্য হয়েছে? অধঃক্ষেপণের ইংরাজি প্রিসিপিটেশন। আচ্ছা, যখন কুয়াশা প্রিসিপিটেশন হলে কি হবে? শিশির। কুয়াশাটা হলে পরে কুয়াশা কিসের কিসের মিশ্রণ? বায়ুতে জলীয় বাষ্প আর কি ধূলিকণা। আর স্মগ কি? স্মগ কুয়াশা আর ধোঁয়া। কুয়াশা আর কি? ধোঁয়া। বোঝা গেল তো? আর তুহিন কোন অঞ্চলে পড়ে? শিশিরটাই জমে কিসে পরিণত হয়? বরফে। ওটাকে কি বলা হয়? তুহিন। বোঝা গেল তো হিউমিডিটি। এর পরের দিন আমি বৃষ্টি কয় প্রকার, বৃষ্টি কি কি সেগুলো দেখবো। আর কি দেখবো? মেঘের প্রকার। এগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট। বোঝা গেল তো?